শুরু করলাম। আজকে তোমাদের সংখ্যা অনেক কম কেন জানি। আমরা যেটা শুরু করেছিলাম যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করার জন্য আমরা 4টা টেকনিক আমরা ইউজ করেছি। নামগুলো মনে আছে? একজন বলো তো, কেউ একজন বলো তো দেখি নামগুলো কি কি। প্রথমটা হচ্ছে আমাদের ভেরিয়েবল সেপারেবল, তারপর দ্বিতীয়টা কি ছিল? হোমোজেনিয়াস ইকুয়েশন। হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ শরীফ বলো তারপর। তারপর ভেরিয়েবল সেপারেশন। না, ভেরিয়েবল সেপারেবল তো আমরা প্রথমেই চলে গেছি। ভেরিয়েবল সেপারেবল, দ্বিতীয়টা হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার কি? এই বলো না, তোমরা কি ক্লাসে নাই? ভেরিয়েবল সেপারেবল, হোমোজেনিয়াস, তারপর কি? বলো বলো তারপরেরটা কি? হ্যালো শরীফ, তুমি তো মিউট হয়ে আছো, তুমি কি আছো আদৌ? হ্যাঁ তারপরেরটা কি একটু বলতে হবে। হ্যালো, তোমরা সবাই ঘুমে। সো আমরা বলেছিলাম যে আমাদের এই যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, অথবা আমরা এটাকে বলতে পারি যে এম প্লাস এন ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অফকোর্স আমরা পার্শিয়ালে যাচ্ছি না, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন টেকনিক হচ্ছে 4টা। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, খেয়াল রাখতে হবে, হায়ার অর্ডারের জন্য আরেকটা। দেন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরেরটা ছিল একজন বলতে পারলে না তোমরা, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং তারপর ছিল আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো আমরা এই 4টা টেকনিক ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি, এক্সাম্পল দিয়েছি। লাস্ট ক্লাসে ছিল আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমরা এই যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে গিয়ে আমরা দেখেছিলাম যে আমাদের এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা দুটো স্টেপে আমরা করি। একটা হচ্ছে যে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা এক্সাক্ট কিনা, যেটাকে আমরা নেসেসারি কন্ডিশন বলি, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হওয়ার জন্য একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, যেটাকে আমরা বলি ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু যদি ডেল এন ডেল এক্স হয়। আমরা জানি এম এবং এনটা কি, আমরা ডিটেইলস করেছি। তাহলে যদি এই মান দুটো যদি সমান হয় তখন আমরা বলতে পারি যে this given equation is exact. So that is why this is called the necessary condition of a differential equation, of course first order first degree. Then যদি এটা আমার necessary হয় দেন এটার সলিউশন আমরা বের করি। তাহলে সলিউশনটা বের করার জন্য একটা স্টেপ বলেছিলাম যে আমরা m টাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, y টাকে কনস্ট্যান্ট ধরে, দেন আমরা n এর মধ্যে গিয়ে দেখব যে কোন টার্মগুলো আমার x ফ্রি আছে, ওই সমস্ত টার্মগুলোকে আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এবং ফাইনালি যে দুটো রেজাল্ট পেয়েছি, m কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এবং n কে x এর টার্মগুলো বাদ দিয়ে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে, এই দুটো রেজাল্টকে যদি আমরা একসাথে যোগ করে দেই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করার জন্য বা সলভ করার জন্য একটা টেকনিক। তাহলে দুটো স্টেপ, প্রথম হচ্ছে এটা এক্সাক্ট কিনা সেটা চেক করতে হবে, আর যদি এক্সাক্ট হয়েই যায় দেন ওটার সলিউশন। তারপরে ছিল যে কিছু কিছু ইকুয়েশন ইনিশিয়ালি এক্সাক্ট নয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলেছিলাম এই প্রবলেমগুলো একটু সলভ করার জন্য, তোমরা কি দেখছিলা? কেউ কথা বলে না, কি আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে স্যার? আচ্ছা ঠিক আছে। সো আমরা এই প্রবলেমগুলো তোমাদেরকে একটু করতে বলেছিলাম, না করে থাকলে একটু ট্রাই করবা। ওকে,
তারপর বলেছিলাম যে ইনিশিয়ালি যদি কিছু কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট না হয়, না হওয়া মানে হচ্ছে যদি আমাদের যে নেসেসারি কন্ডিশন অর্থাৎ ডেল এম ডেল ওয়াই, ইনিশিয়ালি ডেল এম ডেল ওয়াই যদি আমার ডেল এন ডেল এক্স এর সমান না হয়, সো দিস ইজ অ্যাকচুয়ালি ডেল এন ডেল এক্স যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা এক্সাক্ট বলতে পারবো না। কিন্তু এখানে একটা কিছু নিয়ম আছে যে এটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে এটাকে আমরা এক্সাক্ট করতে পারি। আমরা গত ক্লাসে দুই একটা প্রবলেম দেখিয়েছিলাম যে যদি আমার ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স কে এন দ্বারা ভাগ করলে যদি শুধুমাত্র এক্স এর ফাংশন পাওয়া যায়, এন দ্বারা ভাগ করলে যদি শুধুমাত্র এক্স এর ফাংশন পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এই যে মানটা যেটা পেলাম এইটাকে। সো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার কাজ, পরের কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে যে ইকুয়েশনটা থাকবে সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। After multiplication with this integrating factor, this equation will be exact. তাইলে ইনিশিয়ালি যদি আমার ইকুয়েশনটা এক্সাক্ট না হয়, দেন আমরা ওখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার চেষ্টা করব। এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের 4টা নিয়ম আছে আমাদের খুব ফেমাস, আমি 3টা রুল এখানে অ্যাড করার চেষ্টা করেছি। তাহলে প্রথম রুলটা হচ্ছে ডেল এম ডেল ওয়াই এবং ডেল এন ডেল এক্স এর ডিফারেন্সকে যদি এন দ্বারা ভাগ করলে যদি শুধুমাত্র এক্স এর একটা ফাংশন পাওয়া যায়, সেখান থেকে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করতে পারি। এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমার ধারণা তোমরা কি কেউ একজনও করেছো এই প্রবলেমটা? ঠিক আছে, করা না করা তোমাদের ব্যাপার, কোনো প্রশ্ন থাকলে সেটার জবাব আমি দিতে পারি, কিন্তু আমি তো তোমাদেরকে অঙ্ক পড়াইয়া দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তোমরা করবে। ওকে, দ্বিতীয় রুলটা হচ্ছে যে একই জিনিসকে যদি আমি এম দ্বারা ভাগ করলে যদি শুধুমাত্র ওয়াই এর ফাংশন পাওয়া যায়, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আগেরটা ছিল যে এন দ্বারা ভাগ করলে যদি আমার শুধুমাত্র এক্স এর ফাংশন পাওয়া যায়, সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এফ অফ জিএক্স। আর যদি ওয়াই এর ফাংশন পাওয়া যায়, একটু খেয়াল রাখতে হবে, সেই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জি অফ ওয়াই এবং সেটাকে ডিওয়াই। আগেরটা ছিল এফ অফ এক্স ডিএক্স, এক্স এর ফাংশন পাওয়া গেলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর ওয়াই এর ফাংশন পাওয়া গেলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা মাইনাস সাইন দিয়ে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো আমরা এখানে একটা প্রবলেম করে দেওয়ার চেষ্টা করেছি, আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। আমার ধারণা যদি তোমরা একটু ইন্টারেস্টেড হও এই কোর্সটাতে তাইলে করবা, ইন্টারেস্টেড না হইলে কিন্তু করা বড় কঠিন। ঠিক আছে, এনিওয়ে আমাদের কোর্স অলমোস্ট মানে আমরা শেষের দিকে চলে আসছি। এখনো যদি তুমি না করে থাকো, তাহলে তুমি করলেই কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবে যে এটা কিভাবে আসে বা জিনিস বুঝতাম বা কিভাবে হয়, এখানে ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে চর্চা করতে হবে। এনিওয়ে, থার্ড রুলটা আমরা যেটা আলোচনা করেছিলাম, তাহলে প্রথম দুটো রুল খেয়াল রাখতে হবে একটু। যদি আমার ইনিশিয়ালি যদি এটা এক্সাক্ট না হয়, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে, তাহলে রোগ স্যার বেশি মারতে কথা হয়। কি কথা শোনা যাচ্ছে না আমার? হ্যালো, স্যার বেশি নেটওয়ার্ক ডিস্টার্ব করে। স্যার ডিস্টার্ব না, আর ডিস্টার্ব না। গত ক্লাসের মধ্যে হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আপনার কথা শোনা যাচ্ছে। স্যার একজনের মাইক অন হয়ে গেছে, আপনি মিউট করে দিন। ওকে, সো তাহলে আমরা প্রথমটা হচ্ছে যদি আমার এক্সাক্ট হয়, একটু নিয়মগুলো একটু মনে রাখতে হবে। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমার এক্সাক্ট হয়ে যায়, ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এক্স হলে আমরা সলিউশন সাদিকুর রহমান,
সাদেকুর রহমান সাদেকুর রহমান তুমি শুনতে পাচ্ছ? তোমাদের ক্লাস ভালো না লাগলে তো তোমার অপশন আছে, চলে যাও না, সমস্যা নাই তো, কিন্তু ক্লাসে ঢুকে তুমি ক্লাসের পরিবেশ নষ্ট করার তো সুযোগ নাই। একটা প্রশ্ন করো না তোমরা সারাক্ষণ কেবল এই করে বসে থাকো। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম স্যার আপনি চাইলে হ্যাঁ, হ্যালো, স্যার আপনি চাইলে ওর মাইকটা অফ করে দিতে পারেন স্যার। না আমি এটা অপশনটা খোলা রাখছি, কেউ যদি কোনো মানে প্রশ্ন করতে চায় সেই ক্ষেত্রে আর কি, কারণ আমরা তো এখানে আর স্কুলের বাচ্চা না যে আমাদের সবাই কথা বলবে। এটা অপশনটা আমি খোলা রাখছি যে যে কোনো মুহূর্তে যে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা যাতে একটু করতে পারে। আমরা যারা প্রশ্ন করবো তারা মাইকটা অন করে কথা বললেই তো, বাকিরা অফ করে দিব। ওকে, সো তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার জন্য তিনটা নিয়ম আমি আবারও রিপিট করছি, একটু এগুলা একটু খেয়াল রাখলেই হয়। ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স কে এন দ্বারা ভাগ করলে আমরা জানি আমার এই ইকুয়েশনের মধ্যে কোনটা এম কোনটা এন। হ্যাঁ, তোমরা এগুলো একবার একটু চর্চা করলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যেত। সো এই ডিফারেন্সটাকে এন দ্বারা ভাগ করলে যদি শুধুমাত্র এক্স এর ফাংশন আসে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে গিভেন ইকুয়েশন যেটা আছে সেটাকে আমরা ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে, নো ডাউট। তাহলে যদি আমার এক্সাক্ট হয় দেন আমরা ওখান থেকে ওটার ইন্টিগ্রেশনের সলিউশনটা অথবা এটার সলিউশনটা আমরা বের করতে পারি। ওই যে স্টেপ 1 এম কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এর মধ্যে গিয়ে দেখবো যে কোন টার্মগুলো এক্স ফ্রি সেটাকে ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করে দুটোকে যোগ করে অনেক সমান। তো এখানে হচ্ছে এম দ্বারা ভাগ ওয়াই এর ফাংশন আসে, একটা নেগেটিভ সাইন আসবে এবং এটাকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে আমরা একটা এক্সাম্পল গত ক্লাসে আলোচনা করেছিলাম। থার্ড প্রবলেমটা ছিল যে যদি ফাংশনটা আমার ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস হয়, একজন বলেছিল যে হোমোজিনিয়াস যদি হয় তাহলে তো আমাদের আরেকটা অপশন আছে, কারণ হোমোজিনিয়াস হলে আমি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েও কিন্তু আমি সলিউশন বের করতে পারি। ওকে, আচ্ছা, অথবা ওই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমাদের ইন্টিগ্রেশনে হয়তো একটু জটিলতা আসতে পারে, এই জন্য এইখান থেকে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মুলা দিয়েও আমরা করতে পারি যে এম টাকে এক্স দিয়ে এবং এন টাকে ওয়াই দিয়ে গুণ করলে যদি জিরো না হয় সেক্ষেত্রে 1/mx প্লাস ny এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে জাস্ট এক্সাক্ট পর্যন্ত ইকুয়েশনটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের পরের কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাদের ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেওয়া, একটু পর্যন্ত করে দেওয়া আছে, একটু পর্যন্ত। তাহলে এখন তুমি যদি মনে করো যে এটা আমি একটু চেক করতে চাই whether this equation is exact or not, দেন তুমি এটাকে m ধরে ডেল m ডেল y বের করতে পারো, আবার এটাকে ডেল m ডেল n ডেল x বের করতে পারো, দেখবে যে এক্স্যাক্টলি এটার সাথে মিলে যাবে। হ্যাঁ, তাইলে এটা এক্সাক্ট। দেন এক্সাক্টের পরের কাজ কি, সলিউশনটা বের করা। তাহলে সলিউশন বের করতে গেলে আমি কি করব, এইটাকে যেটাকে আমি m ধরেছি এটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আর যেহেতু আমার y এর মধ্যে x ফ্রি টার্ম নাই দেখাই যাচ্ছে, এখানে x ফ্রি টার্ম নাই কারণ যেটা আছে এটার মধ্যে x আছে। সো এখানে এই প্রথম অর্থাৎ m টাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে সমান কনস্ট্যান্ট দিলে ওটা রেজাল্ট চলে আসবে। তোমরা কিন্তু কেউ প্র্যাকটিস করছো বলে আমার মনে হচ্ছে না, যদি তুমি প্র্যাকটিস করেই থাকো তাহলে তোমার কিন্তু কোনো কোশ্চেন থাকার কথা। সো এখানে আমরা কিছু প্রবলেম দিয়েছি, ট্রাই টু সলভ দিস। এখন তুমি যেহেতু করো নাই এই জন্য তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এখানে কেউ কি করেছো একটু বলতে পারবে যে এই প্রবলেমগুলো তুমি সলভ করার চেষ্টা করেছো? এখানে কিন্তু আমাদের প্রথম থেকে অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল, তারপরে হচ্ছে তোমার লিনিয়ার এবং হোমোজেনিয়াস এক্সাক্ট সবগুলো মিলিয়ে, যেমন ধরো এক নাম্বার যে প্রবলেমটা আছে, এক নাম্বার প্রবলেমটা কোন মেথডে হবে দেখি বলো তো, আমি অন্যগুলাতে যাচ্ছি না, শুধু এক নাম্বারটা একটু বলো কোন মেথডে হবে এক নাম্বার প্রবলেমটা, কেউ পারবে? ভেরিয়েবল সেপারেবল, হোমোজেনিয়াস, অর লিনিয়ার, অর এক্সাক্ট?
কোনটাতে হবে? স্যার এক্সাক্ট এক্সাক্ট। এক্সাক্টে দেখো তো, তুমি m দিয়ে ধরলে del m del y 2xy and then del n del x, ইয়া হতে পারে। বাট এটার চেয়ে হতে পারে, হ্যাঁ এক্সাক্টে হবে। এটার চেয়ে আরো ইজি প্রসেস হচ্ছে যে যদি তুমি এটাকে সিম্পলি ভেরিয়েবল সেপারেবল করো। কি রকম? যে ধরো তুমি এখান থেকে x কমন নিয়ে ফেললা, তাহলে তোমার এখান থেকে x কমন নিলে 1 প্লাস ওয়াই স্কোয়ার, ওকে। আর এখান থেকে তুমি y টা কমন নিলে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেন পরের লাইনে তুমি এটাকে x ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি তুমি ভাগ করে দাও এবং 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে দেখবা যে x এর সাথে চলে আসবে x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর y এর সাথে চলে আসবে y ডিভাইডেড বাই 1 প্লাস বুঝা যাচ্ছে? কেটে আসছে। আল্লাহ, আচ্ছা। সো আমরা এটাকে বলেছি এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আচ্ছা। তো আমরা এইটাকে বলেছিলাম যে এখান থেকে একটা কমন নিতে পারো, আবার এখান থেকে ওয়াইটা কমন নিতে পারো, ঠিক আছে? বোর্ডে গেলে তো আবার বোর্ডও সাপোর্ট করে না। একটু বোর্ডে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের y স্কয়ার প্লাস x of dx plus I of x square plus y dy. This is equal to 0. আচ্ছা, বোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা বলছিলাম যে আমাদের x y স্কয়ার প্লাস x of dx plus y of x square of y of dy, this is equal to 0. না এটা হবে না, হচ্ছে না এটা। না, এটা তো আছে। ওকে,
তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের এইটাকে আমরা সরাসরি ধরো এটাকে আমি যদি এখান থেকে যদি আমি x কমন নিয়ে নিই, হ্যাঁ, তাহলে আমাদের x কমন নিলে কি হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, প্রথমটার ক্ষেত্রে আমরা বলতে পারি অফ dx, দেন দ্বিতীয়টাতে যদি আমরা y কমন নেই তাহলে হচ্ছে এটাকে আমরা 1 প্লাস x স্কোয়ার দিয়ে আমরা লিখতে পারি ইনটু dy, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাকে তুমি ইচ্ছে করলে ভেরিয়েবল সেপারেবল নিয়ে যেতে পারো। তাহলে ভেরিয়েবল সেপারেবল নিয়ে যেতে চাইলে যে 1 প্লাস এক্স স্কোয়ার এন্ড 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে তুমি ভাগ করে দাও। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এই পোরশনটা চলে যাবে এবং এইটা চলে আসবে আমাদের এখানে এক্স এর নিচে, অর্থাৎ 1x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই পোরশনটা চলে যাবে আমাদের ওয়াই এর নিচে। ওকে, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেন এটাকে আমরা ভেরিয়েবল সেপারেবল মেথড দিয়ে আমরা সরাসরি ওটার সলিউশনটা আমরা বের করতে পারি। দ্যাটস ইট। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয়টা কি তোমরা ট্রাই করছিলা? দ্বিতীয়টা দেখো তো, dy dx plus cot y is equal to 0. Okay, then y equal to this. তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এটা দুই ভাবে করা যায়। তুমি ইচ্ছে করলে এটাকে ভেরিয়েবল সেপারেবল নিয়ে যেতে পারো, যেমন dy dx আমরা এটাকে বলতে পারি x dy cot y dx। ওকে, দেন এই cot y টাকে তুমি y এর সাথে আর x টাকে ভাগ করে দাও, ভাগ করলে দিয়ে দাও, তখন দেখবে যে তোমার dy এর সাথে যেহেতু cot y আসছে, cot y মানে কি কি লেখা যায়? কোসাইন বাই সাইন। কোসাইন সাইন মানে একটাকে করলে সরাসরি ফাংশনে লিখতে পারবা, আর 1/x তো তোমার log x। হ্যাঁ, দেন একটা কনস্ট্যান্ট আসবে, তারপর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে x, তোমার আম্মু কোথায়? স্যার 2 নাম্বার Okay. সময় কথা বুঝতে পারিনি স্যার, কেটে কেটে আসছিল তাই। আচ্ছা, না বলতেছি যে এইটা এই প্রবলেমটা কিভাবে হবে আইডিয়া আছে? এইটাকেও আমরা ভেরিয়েবল সেপারেবল দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা এই 2 নাম্বার প্রবলেমটা বলছিলাম যে তোমরা যদি করতে তাইলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারতে, কারণ এখানে সবগুলো প্রবলেম তার আলোচনা করার দরকার নাই, যেগুলো প্রবলেম আছে সেগুলো করলেই হয়। তোমরা এগুলো নিজে নিজে ট্রাই করবা। বলছিলাম যে এইটাকে আমরা ভেরিয়েবল সেপারেবল নিয়ে যেতে পারি, অর্থাৎ এইটাকে যদি আমি cot y দিয়ে x into cot y দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের প্রথমে চলে আসবে 1/cot y of dy, আর এটা চলে যাবে এখানে 1/x of dx। এটাকে আলাদাভাবে করার পরে এখানে একটা মান দেওয়া আছে, এই মানটা দেওয়া হচ্ছে যেহেতু আমাদের ইন্টিগ্রেশনের পরে আমাদের একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, এই মানটা বসিয়ে দেওয়ার পরে আমি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অর্থাৎ c এর মানটা পেয়ে যাবো। c এর মানটা বসিয়ে দিলে এটাকে আমরা বলি একটা পার্টিকুলার ভ্যালু আর কি, অর্থাৎ পার্টিকুলার সলিউশন। আমাদের এখানে আর কনস্ট্যান্ট থাকবে না। সো এইভাবে এখানে যে প্রবলেম গুলো আছে নিজেরা একটু ট্রাই করবা, না পারলে আমি দেখাই দেব, কিন্তু তোমাদের এগুলো একবার হলো নিজেরা একটু চেষ্টা করতে হবে। এখানে যে কয়টা প্রবলেম দেওয়া আছে এখানে কিছু কিছু প্রবলেম আবার আমি দেখাইও দিয়েছি, যেমন এখানে এই প্রবলেমটা, এটাও আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলি আমরা, যে আমাদের এখান থেকে কনস্ট্যান্টের মানটা যেটা বের করার জন্য একটা কন্ডিশন দেওয়া থাকে,
সো এই যে এটাকে আমরা মনে আছে এটা কোন মেথডে আমরা করেছি দেখি বলো তো দেখি কে কে বুঝে যে আমাদের এই প্রবলেমটা আগের এই যে এই লাইনের প্রবলেমটা আমরা এইটাকে আমরা কিভাবে করলাম এই মেথডটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার নাম কি মনে আছে আমরা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পড়েছিলাম বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে যদি y এর কোনো হায়ার টার্ম থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলেছিলাম এবং বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে রিডিউস করতে পারি কিভাবে এই যে আমার রাইট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে সেটাকে ভাগ করে দিয়ে তারপরে আমরা একটা সাবস্টিটিউশন করেছি এই মানটাকে মাইনাস হাফ কে আমরা ভি ধরলে যে ইকুয়েশনটা পাওয়া যাবে এটা এখন লিনিয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে ইনিশিয়ালি এটা হচ্ছে আমাদের বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিন্তু আলোচনা করেছি যে ইনিশিয়ালি এটা লিনিয়ার নয় যেটা রাইট হ্যান্ড সাইডে y টার্মের উপস্থিতির জন্য তাহলে এটা হচ্ছে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এই বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সাবস্টিটিউশন করে লিনিয়ারে নিয়ে আসতে পারি সো যেহেতু এটা একটা লিনিয়ার ডিভি ডিএক্স দেন এখান থেকে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চলে আসে যে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চলে আসছে তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসার পরের কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেব দেন এখান থেকে ওটার সলিউশনটা পাওয়া যাবে তোমাদের কি বুঝে আসতেছে জিনিসগুলো হ্যালো স্যার আচ্ছা এগুলা একটু নিজেরা একটু কিন্তু হবে না আচ্ছা সো আমাদের এই গেল এই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করার 4টা টেকনিক তোমরা দাস এন্ড মুখার্জির যে বইটা তোমাদের কাছে আছে ওখান থেকে এই চ্যাপ্টার গুলোতে যে সলভ প্রবলেম গুলো যেগুলো করে দেওয়া আছে দাস এন্ড মুখার্জির ইন্টিগ্রাল ক্যালকুলাসের বইটাতে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের মধ্যে আমরা এই যে 4টা মেথড আমরা আলোচনা করলাম মেথড মানে 4টা টেকনিক সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল হোমোজেনিয়াস এবং লিনিয়ার ওটার রিলেটেড যে প্রবলেম গুলো আছে প্রবলেম গুলো দাস এন্ড মুখার্জি থেকে কিছু দেখে নেবা তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে এবার আসো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আমরা করলাম এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি একটাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম হ্যাঁ তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কি আবার বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা আমার এই স্লাইডটাতে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে যে আমরা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্রথমটাকে যদি আমরা একটু কনসিডার করি যে x ডাবল ডট মানে কি একজনে বলো তো দেখি x ডাবল ডট মানে কি এই মুবাশশির হোসেন তুমি কি আছো মুবাশশির হোসেন মুবাশশির আমাকে শুনতে পাচ্ছো সৌরভ আমাকে শুনতে পাচ্ছো সৌরভ তাওসিফ আমাকে শুনতে পাচ্ছো জি স্যার আচ্ছা তাওসিফ তুমি বলো এই যে আমাদের এখানে x ডাবল ডট যেটা আছে এই x ডাবল ডট এর মানে কি একটু কাইন্ডলি বলতে পারবে এই অথবা x ডট দিয়ে বলো x ডট আমরা সাধারণত এটাকে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হিসেবে ট্রিট করি তাহলে x ডট মানে কি এটা কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ডেফিনিশন আমরা শুরুতে পড়েছি এখানে ডটটা যদি না থাকে সেটাকে কি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো ধরো এটা নাই এই x ডটটা নাই তাহলে এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে নো স্যার কেন কারণ হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে অবশ্যই ওই হ্যাঁ বলো ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে এই মানে এটা থাকা লাগবে এটা মানে কোনটা x ডট ডট মানে কি
এক্স ডট মানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, অর্থাৎ এটাকে হ্যাঁ এটাকে এক্স ডট হিসাবে আমি কি বলতে পারি, এক্স ডট মানে কি ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই। না না, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। দেখো তুমি এখান থেকে চিনে নিবা যে আমার এক্স টা কার ফাংশন, এই যে এখানে ই টু দি পাওয়ার টি আছে, তার মানে তোমার এক্স ডট যেটা সেটা হবে ডিএক্স, অর্থাৎ টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আর এক্স টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টি টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এক্স ডট মিন্স হচ্ছে ডিএক্স ডিটি, ঠিক আছে? জি স্যার। অ্যাটলিস্ট তুমি তো লাইনে আছো, অন্যরা তো কি কোথায় আছে আল্লাহই জানে। সো এখন আমি যদি বলি যে আমার ধরো এক্স ডাবল ডট, তাহলে এক্স ডাবল ডটের ক্ষেত্রে আমরা কি বলবো? হ্যাঁ স্কোয়ার বলবা না, স্কোয়ার বলাটা ঠিক না, 2 টাইমস ডিফারেন্সিয়েশন অর্থাৎ d2x স্কোয়ার বলা ঠিক না আর কি, d2x আর একটা হচ্ছে dt2, অর্থাৎ এই ফাংশনটাকে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সেকেন্ড অর্ডার। আমরা অর্ডার এবং ডিগ্রি আলোচনা করেছি। সো x ডট মানে dx dt, তাহলে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, খেয়াল রাখতে হবে। এখন এখানে দেখো যে এই x ইজ এ ফাংশন অফ t, যেহেতু x টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর t টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মানের মধ্যে এই যে t এর মান যদি সেম থাকে, দেখো এখানে সেম শব্দটা লেখা আছে, এই যে x 0, তার মানে এটাকে আমরা যদি বলি ল্যাঙ্গুয়েজটিক্যালি when t equal to 0 x equal to 1, when t equal to 0 x dot is 2.5। যদি আমার এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান যদি সমান থাকে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর বাউন্ডারির ক্ষেত্রে বাউন্ডারি থাকবে, বাউন্ডারি মানে একটা শুরু থাকবে একটা শেষ থাকবে। ধরো এটা আমার এক্স অ্যাক্সিস, তাহলে এক্স এর শুরুতে একটা মান থাকবে, ওকে। আবার যেমন ধরো আমি যদি বলি x ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, তাহলে এটা একটা এন্ডিং পয়েন্ট আছে। ফর এক্সাম্পল x ইকুয়াল টু 2, x না আমাদের t হলে ভালো হতো, ওকে। তাহলে দেখো এই যে t, অর্থাৎ আমার এখানে t টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মানের মধ্যে t এর মান দুটো থাকে, ডিফারেন্ট থাকে, তাহলে সেটাকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আর যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান যদি একই থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটা খুব বেসিক জিনিস। সো আমরা এখান থেকে আমাদের হ্যাঁ বলো বলো স্যার আমরা ওই গত কিছু পরের কথাগুলো শুনতে পারিনি স্যার। শোনা যাচ্ছে তো কথা। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। তাহলে আমরা বললাম যে আমাদের এখানে দুই ধরনের আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করে থাকি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ঠিক আছে? এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে দুই ধরনের মান দেওয়া আছে। যদি আর এই যে এখানে x টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর t হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার যে সলিউশনটা আমরা পাবো এখানে x এর মানটাকে t এর মান এক্সপ্রেস করা হবে, এইজন্য বলা হয় x ইজ এ ফাংশন t। যদি t এর মান দুটো, দেখো এখানে t এর মান 0 আবার এখানেও t এর মান 0, তাহলে এই দুটো মান যেহেতু সেম আছে এইটাকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। বাউন্ডারি শুরু থাকবে একটা থাকবে, এই জন্য এখানে t এর আমাকে শোনা যাচ্ছে? হ্যালো জি স্যার। আচ্ছা,
তাহলে তোমাদের কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? কখন আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলবো, কখন ভ্যালু প্রবলেম খেয়াল রাখতে হবে যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমের মধ্যে একটা বাউন্ডারি থাকবে, অর্থাৎ একটা শুরু থাকবে একটা শেষ থাকবে, আর ইনিশিয়ালের মধ্যে একই মান থাকবে, আইদার এটা 0 0 অথবা 1 1, যেটাই থাকুক কেন অর্থাৎ এর মানগুলো একই থাকবে। ঠিক আছে? So, এই টপিকটা তোমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। যেমন আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে সলভ দিস dx minus 2xy this is equal to 3y to the power 4. ওকে, আচ্ছা, এবার দেখি আমি একটু তোমাদেরকে একটু জিজ্ঞেস করব যে এই ধরনের প্রবলেমটা যেটা দেওয়া আছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম কি দেখি কে পারে? মিস্টার তৌসিফ, তৌসিফ আছো? জি তৌসিফ, স্যার। জি স্যার। হ্যাঁ তৌসিফ বলো তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার নাম কি? স্যার গত ক্লাসে ছিলাম না, মানে বেজে বেজে আসছিল ক্লাস, ঠিক মতো করতে পারিনি। হ্যাঁ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম কিন্তু গত ক্লাসে ছিলাম না, এটা বললে হবে না, এটার একটা নাম আছে। কে পারে? জি স্যার। নিজুম আক্তার, নিজুম আক্তার আছো? নিজুম আক্তার, রোল নাম্বার 5, কত আইডি এটা? 20 আইডি আছো? আচ্ছা, অসুবিধা নাই, স্যারের ক্লাস শেষ, তোমরা মোবাইল ছেড়ে দিয়া ওই রকম এখানে সেখানে যাইতে পারো। ইমরান হোসেন, ইমরান তো আছে মানে একটু আগে রেসপন্স করলো। ইমরান হোসেন আছো? ইমরান চা খাইতে চলে গেছে না? স্যার ইমরান ফরিদ নাকি ইমরান হোসেন? আচ্ছা, কি জানি একজন বলি, অসুবিধা নেই। স্যার বার্নলিস ইকুয়েশন। তাসনিয়া, তাসনিয়া চৌধুরী আছো? জাহিদুল আছো? জাহিদুল নাম্বার 25, জাহিদুল আছো? আচ্ছা, হয়তো আমার সাউন্ডটা ক্লিয়ার। এটাকে আমরা বলি, এটার নাম কি একটু বলো না? স্যার বার্নলিস ইকুয়েশন। ইয়েস ইয়েস ইয়েস, গুড। এটা একটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিভাবে লিখবো? যে আমার রাইট হ্যান্ড সাইডে আমরা জানি বার্নৌলিস ডিফারেনশিয়াল, এর একটা ইনডেক্স আছে রাইট সাইড। হ্যাঁ ইয়েস, অর্থাৎ আমরা বার্নৌলিস ইকুয়েশন লিখবো এরকম যে dy dx প্লাস py, সবসময় স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা একটু খালি লিখবা, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। আমরা কিন্তু কোশ্চেনে বলে দেব না যে কোন প্রবলেম হবে, ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ একটাই, সলভ, আর কিছু বলা থাকবে না, যে তুমি কোনটা ইউজ করবা ইজ আপ টু ইউ। আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে এরকম যে dy dx plus py this is equal to q, এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেফিনিশনটা হচ্ছে p এবং q আইদার x এর ফাংশন হবে অথবা কনস্ট্যান্ট হবে, কখনো y হবে না। কিন্তু সামহাউ যদি আমার রাইট সাইডে কোনো y এর ফাংশন চলে আসে তাহলে সেটাকে আমরা বলি বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ইম্পর্টেন্ট। ডিফারেনশিয়াল ইকুয়েশন reduces the linear differential equation। এখন আমি যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ারে পেয়ে যাই, তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি বের করতে হয়? কি বের করতে হয় একটু বলো কাইন্ডলি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে আমরা কি বের করে থাকি? IF স্যার। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো?
জি জি স্যার স্যার আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমাদের এটা একটা বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলিউশনটা বের করার সময় প্রথমে আমাদের রাইট সাইডের y যেটা আছে সেটা দিয়ে আমরা ভাগ করেছি, তারপরে এখানে একটু সাবস্টিটিউশন করেছি। টার্মটা সাবস্টিটিউশন করলে 1/y কিউব উইথ সাইন যদি করো তাহলে দেখবে যে প্রথম টার্মটা চলে আসবে। এটা হচ্ছে বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টারেস্টিং ম্যাটার, যে সেকেন্ড টার্মটাকে এটাতে এটাতে পাওয়ারটা আছে 1/y কিউব, তাহলে এটাকে যদি আমি সাবস্টিটিউশন করি দেন আফটার ডিফারেন্সিয়েশন অরিজিনাল ফাংশনটা এই যে 1/y টু দি পাওয়ার 4 dy dx এখানে যেটা আছে সেটা কিন্তু চলে আসছে। সো এটাকে এখানে 1/y কিউবের টার্মটাকে যদি আমরা সাবস্টিটিউশন করি তাহলে এই টার্মটা সরাসরি চলে আসছে। দেন আমরা এখান থেকে বসানোর পরে যেটা পেয়ে গেলাম সেটা কিন্তু আমাদের, এটার নাম কি বলতো এবার, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নামটা কি? হ্যালো, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কিন্তু লিনিয়ার হয়ে গেল। ওই যে আমার dy dx ভেরিয়েবল v ছাড়া যেটা আছে সেটা হচ্ছে আমার p, তাহলে dy dx এখানে y এর জায়গায় v বলতে পারো, তাহলে dv dx দেন pv ইকুয়াল টু q। কিউটা মানে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারবে না, মানে যেরকম y তে আসছে এখানে কিন্তু v আসে নাই, তার মানে হুইচ ইজ লিনিয়ার। সো এখন বলো হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস ইকুয়েশন? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে বলো? এই তোমরা কি পড়াশোনা করো না? হ্যাঁ? ওয়াকিল আহমেদ আছো? ওয়াকিল আহমেদ রোল নাম্বার 29। জি স্যার ওয়াকিল আছে। আহমেদ, জি স্যার হ্যাঁ, আছে। ওয়াকিল তুমি বলো, এই যে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমি এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে চাই, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? বলো, পারবা? আচ্ছা, স্যার এই অসুবিধা মুহূর্তে নেই, আমি বলে দেবো। শিমু আছো? শিমু রোল নাম্বার 26। স্যার আসসালামু আলাইকুম। গুড, থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই কথাটা কি তোমার বিশ্বাস হচ্ছে? স্যার রিডিউস করে তো আসছে, বার্নৌলিস থেকে আয়াতে আনলাম লিনিয়ার। হ্যাঁ, এটা লিনিয়ার কিনা তুমি এটা বিশ্বাস হচ্ছে কিনা এটা আগে বলো। এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা? জি স্যার। কিভাবে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি বুঝবো? ওই যে তুমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখে ফেলবা, কি লিখবা? dy dx, তোমার যেটা আছে যে dy এখানে তো v হবে, y এর পরিবর্তে v, dy dx প্লাস py। ওকে, লেখা দেখা যাচ্ছে? না স্যার, আচ্ছা দেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। তুমি কোন দেশে আছো? আচ্ছা শোনো, তাহলে dy dx প্লাস py ইকুয়াল টু q, তার মানে এটা এই ফরম্যাটের মধ্যে পড়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা জিনিস বের করে থাকি, সেটা আছে নাম কি বলো? if মানে কি? শিমু বলো। স্যার আরেকবার 26 একটু বলবেন স্যার, কথা কাটি কাটি আসতেছে। আচ্ছা, এই if আমি বললাম যে আমাদের এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একটা ফ্যাক্টর বের করে থাকি, এটার নাম কি? if মানে কি বলো তো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বাহ, গুড। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে একটু কাইন্ডলি বলতে পারবা? এই ইকুয়েশনের রেসপেক্টে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে? স্যার এখন মনে পড়তেছে না। মনে পড়ার তো দরকার নাই, এটা তো ইকুয়েশনটা দেখা যাচ্ছে না তোমার কম্পিউটারে? স্যার এই ইকুয়েশন থেকে তুমি বলতে পারবা। কে পারবে একটু বলো তো, একজন কে পারবে? -6/x²। মাইনাস বললা কেন?
আবার এক্স স্কোয়ার কেন? স্যার 6/x পাবে না? এই তুমি মাইনাস এবং এক্স স্কোয়ার বললা কেন? এখানে কি দেওয়া আছে? ভি এর সহগ যেটা আছে, এই যে আমরা এখানে বললাম যে পি, অর্থাৎ আমার এটা যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, ওয়াই এর কোফিসিয়েন্ট যেটা আছে, তাহলে আমার এখানে ওয়াই এর জায়গায় আছে ভি, তাহলে আমার ভি এর সহগটা কত আছে? 6/x। ভি এর সহগটা কত? হ্যাঁ, এই যে 6/x, এই তোমার ফ্যাক্টর বুঝে আসছে? তাহলে 6/x of dx, সিক্স বাই এক্স ডিএক্স, ঠিক আছে? এই শিমু তুমি বলো এটার ইন্টিগ্রেশনটা কত হবে? 6/x dx, এটার ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস 1/, একদম মাথা কাছে থাকলে এখন মাথা বেড়ায় বাইরে যেতাম তোমাদের, তোমরা অ্যাডমিশনের জন্য হয়ে গেছো। 1x এর ইন্টিগ্রেশন মাইনাস কি? এই ডিফারেন্সিয়েশন কেন করছো? ইটস এ ইন্টিগ্রেশন। তোমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য এর চেয়ে কত জটিল ইন্টিগ্রেশন করে আসছো। 1/x dx, এটা হচ্ছে log x, x আছে, এটা কি ডিফারেন্সিয়েশন? তোমরা আসলে পড়াশোনার মধ্যে নাই, প্লিজ একটু পড়াশোনা করতে হবে, তো না হইলে একটা কোর্স শেষ হয়ে যাচ্ছে। তুমি এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করেছি, আমরা ইন্টিগ্রেশন করেছি, এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করছি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের কম্বিনেশন। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাব। প্লিজ তোমরা একটু অ্যাট লিস্ট স্লাইডটাও তো দেখতে পারো তোমরা। এই যে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পেলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কে জানি বারবার রেসপন্স করে, ও ভালো ক্লাস বুঝতেছে, কে জানি এটা। মেহেদি হাসান সাব্বির, আসো, রোল নাম্বার 75। মেহেদি হাসান সাব্বির আছে? আচ্ছা সাব্বির, তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমরা লিখলাম e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 6/x dx, এটা সমান x টু দি পাওয়ার 6, টা কিভাবে আসলো একটু বলো তো কাইন্ডলি। পারবা? স্যার 1/x এর সমান log x না? গুড, হ্যাঁ, তাহলে কিভাবে হলো? e টু দি পাওয়ার log, ওইটা তো স্যার একটা সূত্র ছিল, e টু দি পাওয়ার, হ্যাঁ, e টু দি পাওয়ার ln একটা সূত্র ছিল না, ওইটা মেবি ফলো করবে। 6 ln x। মেবি বলতেছো কেন? তুমি তো একটু, তোমাকে আমি জিজ্ঞেস করলাম, মেবি বলার তো ঠিক হবে না। তোমার এখানে সিম্পল জিনিস যে আমরা এখানে যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়ার হবে e টু দি পাওয়ার 6 অফ log x, তাই না? তাহলে log এর সময় আমাদের কোফিসিয়েন্ট থাকলে এটা পাওয়ারে চলে যায়, তাহলে এটা তো আমি জানতে চাচ্ছিলাম যে কবে আসছে। তোমরা কেউ বলতে পারো যে এটা কি x টু দি পাওয়ার 6, তাহলে 6 টা যদি পাওয়ারে চলে যায়, e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 6, তাহলে e টু দি পাওয়ার log অফ দিস ওয়ান ইকুয়াল টু আমার x টু দি পাওয়ার 6। এনিওয়ে, আশা করি আমাদের সবাই বুঝে আসছে। দেন আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে যদি আমাদের ইকুয়েশনটাকে গুণ করে দেই, দেন গুণ করার পরে আমরা ইন্টিগ্রেশন করব। লাইন বাই লাইন বুঝতে হবে, এই জন্য বলি যে তোমরা একটু নিজেরা স্লাইডটা একটু তোমরা একটু প্র্যাকটিস করো না। তোমাদের কাছে বই নাই, খাতা কলম তো আছে, অ্যাটলিস্ট এই স্লাইডটা তো আছে, স্লাইডটা একটু লাইন বাই লাইন বুঝার চেষ্টা করো। একটা অঙ্ক বুঝতে গেলে তখন দেখবা যে কতগুলো প্রবলেম এসে তোমাকে আক্রমণ করে। সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো যদি তুমি রিকভার করতে পারো, তাহলে তো তুমি এর প্রবলেমগুলো মানে বুঝে ফেলতে পারবে। এনিওয়ে, তোমাদের ভালো লাগলে দেখবা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালুর একটা এক্সাম্পল। এটা হচ্ছে y ইজ এ ফাংশন অফ x, এই যে দেখাই যাচ্ছে dy dx যেহেতু আছে, তার মানে y এর মানটা x এর মানের মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং যদি x এর মান যদি 1 হয়, y এর মান 2 হয়, যেখানে আমরা এটার সলিউশনটা আমরা বের করেছি, এই সলিউশনটা হচ্ছে এটা, v এর মান বের করার পরে এটা হচ্ছে এটার সলিউশন। তাহলে এই মানগুলো ইনিশিয়াল ভ্যালুটা দেওয়ার মান হচ্ছে আমার, মানে হচ্ছে এই c এর মানটা বের করতে হবে। তা আমরা এখানে কন্ডিশনটা দেওয়া ছিল সরি, y of 1 equal to 2, it means that when x equal to 1 then the value of y is 2,
তাহলে আমরা এই মানটা ইকুয়েশনে বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সি এর মান পেয়ে গেলাম। তাহলে এই যে মানটা আমরা পেলাম, এখানে কিন্তু কোনো রকমের কনস্ট্যান্ট নাই, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার পরে এটার সলিউশন বের করার পরে আমাদের একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ছিল, কিন্তু আমাদের এই ইনিশিয়াল ভ্যালুটা ইউজ করার পর আমাদের সি এর মানটা আমরা স্পেসিফিক বা পার্টিকুলার আমরা পেয়েছি, এই জন্য এটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। সো এই ইজ এ এক্সাম্পল অফ এ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এরকম বাউন্ডারি ভ্যালু আছে আমাদের। আচ্ছা, তারপরের টপিকটা হচ্ছে আমাদের হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। ঠিক আছে, আমরা এই টপিকটা একটু আলোচনা করতে পারি? এই অপশন দিলে তো না বলবে। হ্যালো, এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা বললাম যে এই সেকেন্ড অর্ডার, আমরা এতক্ষণ পর্যন্ত যা করে আসছিলাম সেগুলো আমরা শুরুতেই বলেছি, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। তাহলে সেকেন্ড অর্ডার মানে হচ্ছে 2 টাইমস ডিফারেন্সিয়েশন। এই সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা একটা জেনারেল ফর্ম, যেহেতু 2 টাইমস ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এবং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা লিনিয়ার অথবা নন লিনিয়ার দুইভাবেই বলতে পারি। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা বললাম সেকেন্ড অর্ডার, কিভাবে চিনবো? এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। সো দিস ইকুয়েশন ইজ সেড টু বি লিনিয়ার। এইটাকে লিনিয়ার কখন বলা হবে? যদি আমার এই যে এফ যে টার্মটা আছে, এফটা যদি লিনিয়ার হয় ওয়াই এবং ওয়াই প্রাইম, অর্থাৎ আমরা যদি একটু দেখি, দেখো তাহলে ওয়াই ডাবল প্রাইম মানে 2 টাইমস ডিফারেন্সিয়েশন, যেহেতু আমার টি আছে তার মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, d2t dt2 gt মাইনাস p অফ t, p যে কোনো একটা t এর ফাংশন, দেন y প্রাইম মাইনাস q অফ ty। তাহলে বলা হচ্ছে যদি আমার y এবং y প্রাইমের ডিগ্রি যদি 1 হয়, পাওয়ার যদি 1 হয়, তাহলে এটাকে আমরা একটা লিনিয়ার বলবো, otherwise it will be non-linear. So we are considering only the linear case. আমরা non-linear এ যাচ্ছি না। Non-linear is very practical and very using আমাদের রিয়েল লাইফ প্রবলেমের যতগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সবগুলোই কিন্তু নন লিনিয়ার। আমাদের সিলেবাসের মধ্যে সহজটাই আমরা দেই, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ইচ্ছা করলে একটু লিখতে পারো যে আমার y ডাবল প্রাইম, এটা একটা কোএফিসিয়েন্ট থাকতে পারে, দেন y প্রাইম, দেন y, দিস ইজ রাইট হ্যান্ড সাইডে কোন একটা টি এর ফাংশন থাকবে। যদি এই রাইট হ্যান্ড সাইডের টার্মের মান যদি 0 হয়, দ্যাট ইজ কল্ড দ্য হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা বলি হোমোজেনিয়াস, আর রাইট হ্যান্ড সাইডের যদি টার্ম থাকে সেটাকে আমরা বলি নন হোমোজেনিয়াস। ইটস এ বেসিক। তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিনবো কিভাবে? যে আমাদের যদি y ডাবল প্রাইম অথবা d2y dx2 দিয়ে যদি শুরু হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার। অফ কোর্স উই আর কনসিডারিং অনলি দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা পার্শিয়ালে যাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের লিনিয়ার এবং নন লিনিয়ার। তাহলে লিনিয়ার চিনবো যদি আমি y এবং y প্রাইমের মধ্যে পাওয়ার না থাকে, অর্থাৎ y এবং y এর পাওয়ার যদি 1 এর বেশি না হয় সেটা হচ্ছে লিনিয়ার, আর যদি 1 এর বেশি হয় সেটা হচ্ছে আমাদের নন লিনিয়ার। এখন আমাদের এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলি, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি রাইট হ্যান্ড সাইডের টার্মটা যদি 0 হয় সেটাকে আমরা বলি হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। আর যদি রাইট হ্যান্ড সাইডের টার্ম থাকে সেটা হচ্ছে নন হোমোজেনিয়াস। ওকে, এই তোমরা কি আমার সাথে আছো? জি স্যার। ওকে, গুড। এইটা একটা ভেরি ফ্যামিলিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের nth অর্ডার। আমরা আগেই বলেছি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এটা হচ্ছে ওটার অর্ডার।
তাহলে আমাকে কি একটু বলতে পারবা যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওয়ার্ডার এবং ডিগ্রি কত? একজন একটু বলো তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওয়ার্ডার কত? স্যার n n, অর্থাৎ n টাইমস এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ওকে, গুড। এন্ড হোয়াট ইজ দ্য ডিগ্রি? হোয়াট ইজ দ্য ডিগ্রি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? স্যার এটাও তো n মানে ডিগ্রি, ডিগ্রি তাহলে nth অর্ডার and ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইমরান সাহেব আপনি বলছিলেন মনে হয়, হ্যাঁ বলেন বলেন। জি স্যার। তাহলে এটা কি nth অর্ডার nth ডিগ্রি? জি স্যার। আচ্ছা, এই ইমরানের কথা কি ঠিক আছে? অন্যরা কি বলে দেখি? মেহেদি হাসান সাব্বির, চোখের সামনে নাম আসছে এই জন্য উচ্চারণ করলাম। বলো, রোল নাম্বার 75। জি স্যার, এন্ড ডিগ্রি মনে হচ্ছে। মাথা ভেঙে ফেলবো ধরে, এটা এন্ড ডিগ্রি কিভাবে হয়? এটা আমরা বলেছি যে ওয়ার্ডার এবং ডিগ্রি। এখন তো এই আবার পিছনে যেতে ইচ্ছে করতেছে। আমরা ওয়ার্ডার এবং ডিগ্রি পড়ে আসছি না? আচ্ছা, একদম শুরুতেই কিন্তু আমরা ওয়ার্ডার এবং ডিগ্রি পড়ে আসছি। এই যে ওয়ার্ডার এবং ডিগ্রি, তাহলে ওয়ার্ডার এবং ডিগ্রির ক্ষেত্রে এখন বলতো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, হ্যাঁ, অসিলেশন প্রবলেম, সিম্পল হারমোনিক মোশন, এটার ওয়ার্ডার কত? হ্যালো, 2 স্যার। এটার ওয়ার্ডার 2 এবং এটা ডিগ্রিও 2। ডিগ্রি তো 2 কিভাবে হলো এটা? সর্বোচ্চ ঘাত। হ্যাঁ, সর্বোচ্চ ঘাত। তাহলে সর্বোচ্চ ঘাত তো এখানে তো সর্বোচ্চ ঘাত মানে কোনটা? সর্বোচ্চ ঘাত মানে এটা না, এরকম না? স্যার এক্স এর উপর। এক্স এর উপর কেন হবে? তোমার টোটাল টার্ম তো ডিওয়াই ডিএক্স। সর্বোচ্চ ঘাত মানে তোমার এটা ঠিক আছে কথা, কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি তো 1, কিন্তু আমাদের এখানে বলা আছে 2। তাহলে কিভাবে হলো? রুটে। হ্যাঁ, যদি আমরা বলছিলাম যে যদি কোনো ইন্ডিসিয়াল থাকে, কোনো রুট যদি থাকে, রুটটাকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ রুটটাকে যদি তুমি সরাইতে চাও তাহলে তোমাকে স্কোয়ার করতে হবে। তাহলে এই রুটটাকে সরাই দিতে হলে তোমার যদি স্কোয়ার করতে হয় তাহলে এটাও আমাদের এখানে একটা স্কোয়ার আসবে, সেই হিসাবে স্কোয়ার এই রুটটা চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, গুড। কিন্তু আমি যে জিনিসটার জন্য আসছি, the degree of a differential equation is the power of the highest derivative after the equation has made the rational। যেমন একটু আগে আমরা করলাম যে রুট থাকলে সেটাকে আমরা স্কয়ার করি, তাহলে আমার হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের পাওয়ার যেটা আছে তাহলে সেটা হচ্ছে ওটার ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে যেমন এইটার বলো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওয়ার্ডার এবং ডিগ্রি কত বলো? ইমরান বলো। স্যার 2 আর 1। হ্যাঁ স্যার অর্ডার 2 আর ডিগ্রি 1। গুড, ওয়ার্ডার 2 আর ডিগ্রি 1, ঠিক আছে তো না? কারণ এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে আর এটার হাইয়েস্ট পাওয়ার যেটা আছে টোটাল পাওয়ার হচ্ছে 1। এটাতে বিশ্বাস করো তো? জি স্যার। ওকে, এবার আমরা আমাদের কাজে যাই। তাহলে এখন দেখি তুমি ওটাকে কি বলবো। আমরা এতক্ষণ যেটা জিজ্ঞেস করলাম, হ্যাঁ এখন বলো, এই যে আমরা এতক্ষণ তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে এইটাকে টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা হয়েছে। সো দিস ইজ nth অর্ডার এন্ড হোয়াট ইজ দ্য ডিগ্রি? স্যার 1। তুমি nth অর্ডার এন্ড ডিগ্রি বললা কেন? তাহলে এটা হচ্ছে আমাদের nth অর্ডার ফার্স্ট ডিগ্রি, nth অর্ডার ফার্স্ট ডিগ্রি, হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের হোল পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে এটা ডিগ্রি। খেয়াল রাখতে হবে তো, আমরা তো অলরেডি এই হ্যাঁ কি
স্যার আমাদের আরেকটা ক্লাস আছে 10:30 থেকে, অলরেডি 10:40 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, নেক্সট দিন দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।